আসসালামু আলাইকুম। ডিক্টেটর হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই দেখা যায় আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু ভাইয়েরা গিয়ে জড়ো হয় শাহবাগে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। যদিও বেশিরভাগ মানুষ দাবি করতেছে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগই হিন্দু হয়ে কামব্যাক দেওয়ার ট্রাই করতেছে, কিন্তু আমি বিষয়টা ওইভাবে দেখি না। বাট যারা এটা দাবি করতেছে সেটার পিছনে কিন্তু ভ্যালিড লজিক আছে। মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছেন? দাবিটা কিটা ভাই? দাবিটা কিটা? সাথে ইন্ডিয়ান মিডিয়ার সার্কাস তো ছিলই। বক্তব্য লিখুক, হোক বিতর্ক। বিচ্ছিন্ন কয়েক জায়গায় মন্দিরগুলোতে হামলা হয়েছে, সেটা কেউই অস্বীকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো এই হামলাগুলা কারা করছে? আমার প্রতিবেশী। এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে, আজকে তারা আমার গাড়ি ভাঙ্গিছে, আমার অফিস ভাঙ্গিছে, মিলে আগুন লেগে দিয়েছে, দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে দিয়েছে। আমার প্রায় 10 লক্ষ টাকার মতো ক্ষতি করেছে, তারা করে সবকিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে। 2016 সালের 30 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর চালানো হয় তাণ্ডব। 19টার বেশি মন্দির ভাঙা হয়, 300 বাড়িঘর ভাঙচুর ও লুট করা হয়। আজ 30 অক্টোবর 2016 সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলে তাণ্ডব। সেই ক্ষত বয়ে বেড়ানো মানুষ বলছেন, নাসিরনগরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে কুমিল্লা বা রংপুরের ঘটনা ঘটতো না। এছাড়া 2012 সালের কক্সবাজার রামু হামলায় প্রকৃত আসামিদের মামলাগুলোতে আসামি করা হয়নি। এখন প্রশ্ন হলো প্রকৃত আসামি কারা? 2001 সালে বিএনপি জামাত জোট সরকার আসার পর সারা দেশে হিন্দুদের উপর ব্যাপক তাণ্ডব চালানো হয়। তর্কের খাতিরে ধরে নিলাম হামলাগুলো বিএনপি জামাত জোটই করেছে। তাহলে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু প্রিয় সরকার সে হামলাগুলোর বিচার কেন করেনি? রবিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য, সেই রহস্য আজকের ভিডিওতে উদ্ঘাটন করব। রিসার্চে দেখা যায় আওয়ামী লীগ আমলে বাংলাদেশের হিন্দুরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রিপোর্টে আওয়ামী লীগের সংখ্যালঘু নির্যাতনের চিত্র পরিষ্কার। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সবসময় দাবি করে আসছে হাসিনা এই সংখ্যালঘুদের একমাত্র রক্ষাকর্তা। হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে বাংলাদেশের সংখ্যালঘুরা শেষ হয়ে যাবে এবং বাংলাদেশের অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তার এই কথাটা বিশ্বাসও করে আসছিল। তাই আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সংখ্যালঘুদের রক্ষাকর্তা শেখ হাসিনা রেজিমের গত 15 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা নিরাপদে ছিল, কেন সংখ্যালঘুদের উপর হামলা হয়, কারা হামলাগুলো করে, বাংলাদেশে কেন সংখ্যালঘু হামলার বিচার হয় না, হাসিনা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে, এবং বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের কিছু হিপোক্রেসি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন মন্দির এবং বাড়িঘরে হামলার 5 বছরেও একটি মামলার বিচার কাজ শুরু হয়নি। বিএনপির জাতি গায়ে দিয়ে কোন এক মন্দিরে হামলা করতে গেছিল, সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে, পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে, সে মূলত আওয়ামী লীগের লোক। সাধারণ যারা হিন্দুরা তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তারা মনে করছে একটা জগদ্দল পাথর আমাদের এখান থেকে চলে গেল। স্বৈরাচার হাসিনা পতনের সাথে সাথে গদি মিডিয়ার পাগলামি, টুইটার জুড়ে গুজব ছড়ানো এবং তাদের ওই গুজবে পা দেয় বাংলাদেশের কিছু হিন্দুরাও। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে গিয়ে বর্ডারে জড়ো হয়, এটা দেখানোর জন্য যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, সো ভারত যাতে এখানে একটা হস্তক্ষেপ করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যখন কোনো দেশে কোনো সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক নির্যাতন হয়, তখন আমরা দেখি সেই সম্প্রদায়ের নারী পুরুষ বৃদ্ধ সবাই একসাথে তাদের এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু ইন্ডিয়ার বর্ডারে গিয়ে যারা জড়ো হয়েছে তাদের মধ্যে একজন নারী নাই, তাদের মধ্যে একজন শিশু নাই, তাদের মধ্যে একজন বৃদ্ধ নাই, শুধুমাত্র কয়েকজন পুরুষ গিয়ে জড়ো হয়েছে। তার মানে কি বাংলাদেশে শুধুমাত্র পুরুষদের উপরে নির্যাতন হচ্ছিল? এরপর তো দেখায় যে আওয়ামী লীগ নেতা ওখানে লোকগুলাকে জড়ো করছিল। এই যে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আবার নতুন একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, সেটা কিন্তু এবারে কাজে দেয় নাই। সো মূল আলোচনায় আসি। এই যে হাসিনা হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটা ফোবিয়া তৈরি করে রাখছিল যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে হিন্দুরা রাতারাতি শেষ হয়ে যাবে, এরকম কিছু তো হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর হয় নাই। আবার হাসিনা যে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে প্রমাণ করে আসছিল, এই জন্য আমরা চলেন দেখি হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুরা কেমন ছিল। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক রানা দাশগুপ্ত 2023 সালের নভেম্বর মাসে দাবি করে, এখন আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘুরা চূড়ান্ত নিরাপত্তাহীন পরিবেশে আছে এবং এই কারণে তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। সংখ্যালঘুদের রক্ষাকর্তা সরকার হাসিনা আমলেই কেন সংখ্যালঘুদের নেতা রানা দাশগুপ্ত এমন দাবি করে? 2021 সালে করা সময়ের আলোর প্রতিবেদনে দেখা যায় গত 9 বছরে হিন্দুদের উপর 3679টি হামলা হয়েছে, বিচার হয়নি একটিরও। একই বছর ডয়েচে ভেলের করা প্রতিবেদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 2020 সালের 7 মাসে দেওয়া রিপোর্টে দেখা যায় মার্চ থেকে সেপ্টেম্বর এই 7 মাসে 60টি পরিবারকে গ্রাম ছাড়া করা হয়েছে, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 23টি, হত্যার শিকার হয়েছে 17 জন, অপহরণের শিকার হয়েছে 23 জন। এগুলা তো হাসিনার আমলের শুধুমাত্র 2020 সালের ঘটনা, একটারও বিচার হয় নাই। আর এই হাসিনায় দাবি করে সে নাকি সংখ্যালঘুদের রক্ষাকর্তা। হামলা লুটি নির্যাতন এই তো শেষ না, আমরা দেখতে পাই গত 15 বছরে সংখ্যালঘু
সংখ্যালঘুদের জায়গা জমি দখল করা ছিল আওয়ামী লীগ নেতাদের ডেইলি রুটিন। আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের বাড়ি দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ। নাটোর সিংড়া উপজেলায় ইটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে পাকুড়িয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি দোকান হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে। হিন্দুদের সম্পত্তি দখলে শাহ আলমের নেশা। একটি নয় দুইটি নয় খুদ 12টি হিন্দু পরিবারের সম্পত্তি দখল করে বরিশাল 2 আসনের সংসদ সদস্য শাহ আলম তালুকদার। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দির দখলের অভিযোগ। আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ। বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক সংসদ সদস্য তার এলাকার সংখ্যালঘু হিন্দুদের জমি দখল করেছেন বলে অভিযোগ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। বোলাই মনপুরা উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ওই উপজেলায় বসবাসরত হিন্দুদের প্রায় 4000 একর ভূমি দখলের অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ হিন্দু কৃষকের 8 একর জমি দখল করলেন আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী আসুন দেখে যান বেনজির কিভাবে সংখ্যালঘুদের জমি দখল করেছে। হিন্দুদের জমি দখলে আওয়ামী লীগ সমর্থকরা, হিন্দুদের জমি দখলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাও। সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল অভিযোগ করায় হয়রানি। আমাদের অভিযোগের প্রেক্ষিতে দখলদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদেরকে প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে। দখলদাররা এগেনস্টে হাসিনার প্রশাসন কোনো ব্যবস্থা নিয়ে এত দূরে থাক, উল্টা যাদের জায়গা জমি দখল করছে তাদেরকে প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে। এটা তো গেল জাস্ট গত 2-1 বছরের, কিন্তু গত 15 বছরের জিনিস যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই আপনাদের অনেকের ধৈর্য থাকবে কিনা সেটাও সন্দেহ। এভাবে শত শত একর হিন্দুদের জায়গা দখল করা আওয়ামী লীগে আবার সবক দেয় তারা নাকি বাংলাদেশি হিন্দুদের রক্ষাকর্তা। 2009 হাসিনা ক্ষমতা আসার পর থেকে প্রতিপক্ষকে রুখতে সংখ্যালঘু কার্ড ব্যবহার করা শুরু করে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্যতম সংখ্যালঘু হামলা ছিল 2012 সালের রামু হামলা। কক্সবাজারের রামু উপজেলায় 2012 সালে 29 সেপ্টেম্বর মধ্যরাতে 12টি বৌদ্ধ বিহারে প্রায় 34টি বসতঘরে হামলা, লুটপাট, আগুন ধরিয়ে দেওয়া হয়। সারা রাত জুড়ে চালানো হয় তাণ্ডব। এখানেও ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে চালানো হয় হামলা। কিন্তু এলাকার লোকাল বৌদ্ধরা মনে করে এটা কোনো ধর্মীয় হামলা ছিল না, এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক হামলা। সেই সময় প্রকাশিত হওয়া সংবাদগুলো থেকে দেখা যায় এখানে বহিরাগতদের ট্রাকে করে নিয়ে এসে হামলা করা হয়। কোরআন অবমাননা হয়েছে বলে গুঞ্জন ওঠে। এরপর কে বা কারা দ্রুত এগুলো ছড়িয়ে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তোলে। এদের প্রায় সবাই ছিলেন বহিরাগত, যারা গাড়ি ও ট্রাক ভরে বৌদ্ধপল্লীতে আসে ভাড়াটে সন্ত্রাসী আর রোহিঙ্গা শরণার্থীরাও। প্রশ্ন হলো এই টোকাইগুলো কারা? ওই মন্দিরের প্রবানন্দ ভিক্ষু বলে এরকম একটা হামলা হবে এটার আশঙ্কা ছিল, কিন্তু স্থানীয় এবং জেলা প্রশাসনও সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা ঘটনাটাকে উস্কাই দিয়েছিল। এরকম আরেক প্রত্যক্ষদর্শী তরুণ বড়ুয়া বলে বৌদ্ধদের ঘরবাড়িতে হামলা ভাঙচুর চললেও পল্লীর ভেতরে থাকা মুসলিম বাড়িগুলো ছিল সুরক্ষিত। এতে বোঝা যায় যারা হামলা করেছে তারা আগে থেকেই কোনটা কার বাড়ি তা জানতো। হামলার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। তরুণ বড়ুয়াকে প্রশ্ন করা হয় তাহলে তো আদালতে বিচার চলছে, আপনারা সাক্ষ্য দিতে যাচ্ছেন না কেন? কেন যাব? কার বিরুদ্ধে সাক্ষ্য দেব আমরা? সে রাতে যারা বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, সবার ছবি তখন ফেসবুকে জাতীয় স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়। হামলার আগে তারা মিছিল মিটিং এ নেতৃত্ব দিয়েছিল। তদন্তের সময় আমরা হামলাকারীদের নাম দাম পুলিশকে দিয়েছিলাম, হামলার ঘটনার ছবিও দিয়েছিলাম, কিন্তু আদালতে দাখিল করা পুলিশের অভিযোগপত্রে তাদের একজনেরও নাম নেই। যারা হামলা করেনি তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আদালতে গিয়ে কার বিরুদ্ধে সাক্ষ্য দেব? মিথ্যা সাক্ষ্য দিলে তখন শত্রুতা আরো বাড়বে। এখন প্রশ্ন হলো এই মামলাগুলো থেকে কাদের নাম সরিয়ে ফেলা হয়েছিল? 14 সেপ্টেম্বর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় 12 মামলায় নিয়ে পুলিশ বিভাগের শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় ক্ষমতাসীন দলের কর্মীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো হামলা কারা করছে? আসল ঘটনা হলো এর থেকে 1.5 বছর পরে ছিল জাতীয় নির্বাচন এবং একই বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরগুলোতে হামলা হয়। আর এই সকল হামলায় মিথ্যা মামলা দিয়ে বিএনপি জামাত নেতাদেরকে গ্রেপ্তার করে কোণঠাসা করে ফেলা হয় যাতে তারা পরবর্তী নির্বাচনে না আসতে পারে। এগুলো তো মিথ্যা মামলায় ছিল। সো নির্বাচনের পরে এই সকল মিথ্যা মামলার আসামিরা জামিন পেয়ে যায়। আসামিরা জামিন পেয়ে গেলে তরুণ বড়ুয়াকে প্রশ্ন করা হয় মামলার সব আসামি জামিনে মুক্ত, হুমকি দামকি আছে কিনা? তরুণ বড়ুয়া বলে মোটেও নেই, কারণ ওরা হামলার সাথে জড়িত ছিল না। তারা জানে বৌদ্ধরা তাদের এগেনস্টে মামলাগুলো করেনি, বরং পুলিশ ইচ্ছা করেই তাদের নাম ঢুকিয়ে দিয়েছে। তাহলে আপনারা ন্যায় বিচার আশা করবেন কিভাবে? আমরা জানি রামু হামলায় বিচার পাবে না সংখ্যালঘুরা, আশাও করি না। এই যে বৌদ্ধ সম্প্রদায়কে ব্যবহার করে নির্বাচনের স্বার্থ উদ্ধারের মাস্টার মাইন্ড ছিল
শেখ হাসিনা। এই জন্য গত এক যুগে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের বিচার পায়নি। একইভাবে 2016 সালে ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে চালানো হয় ভয়াবহ তাণ্ডব। সেই ঘটনায়ও 300টি বাড়িঘর লুট, আগুন ধরিয়ে দেওয়া সহ 19টি মন্দির ভেঙে ফেলা হয়। আর এই হামলার মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগেরই হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আখি। 2 আওয়ামী লীগ নেতার মনোনয়ন যুদ্ধের বলি হয় নাসিরনগরের সাধারণ হিন্দুরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা। যে রসরাজের নামে ফেসবুকে ফেক আইডি করে ধর্ম অবমাননার পোস্ট করা হয়, ওই রসরাজ ছিল পেশায় একজন জেলে। সে ফেসবুকে চালাইতে জানতো না। যেদিন এই ঘটনা ঘটে ওই দিন সে বিলে মাছ ধরতেছিল। স্থানীয় মানুষকে ওকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে কিন্তু থেমে যায় নাই। পরের দিন আবার আওয়ামী লীগের নেতাই লোক জোগাড় করে মাইকিং করে ওই এলাকায় হামলা চালানো হয়। অথচ রসরাজ এগুলোর কিছুই জানতো না। যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে বলে, আমি তো ফেসবুকের ঘটনা সম্পর্কে কিছুই জানি না, লেখাপড়া জানি না, ফেসবুক চালামু কেমনে। আমার মারধর করার পর মানুষের কাছ থেকে জানছি ফেসবুকে বলে আমি মুসলমান ভাইদের কাবাঘরের উপর মূর্তি বসাইছি। কত বড় ঘটনা আমার নিয়ে সাজাইছে খারাপ মানুষেরা। রসরাজ দাসের যে বিদ্যার জোর, তাতে তার পক্ষে কাবা শরীফের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়া যে অসম্ভব, এ বিষয়ে সবাই একমত। তাহলে কি ফারুক মিয়ার বিল দখলের লোভ আর স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হলো রসরাজ এবং তার সম্প্রদায়? এই সচ্ছল ছেলেটা কোনো অন্যায় না করে 7 মাস জেল কাটছে এবং এই ঘটনার কোনো সুস্থ বিচার তো করে নাই। উল্টা এই হামলার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ থেকে পুরস্কৃত করা হয়েছে। আর এই আওয়ামী লীগে এসে যখন দেশের মানুষকে সবক দেয়, তারা এই দেশের সংখ্যালঘুদের রক্ষাকর্তা, কোন কেমনটা লাগে। 2012 সালের রামু হামলা কিংবা 2016 সালের নাসিরনগরের হামলা, দুইটা চালানো হয়েছিল উপর থেকে প্ল্যান করে। গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসন লোকেরা জানার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ হামলাগুলা করার জন্য সুযোগ করে দিয়েছিল। রামু উঠিয়া টেকনাফ, পাবনার সাঁথিয়া, দিনাজপুরের চিরির বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুর, নানান জায়গায় আমরা ঘটনাগুলো ঘটতে দেখেছি এবং সব জায়গায় আমরা লক্ষ্য করেছি ঘটনা ঘটার আগে প্রশাসন এবং গোয়েন্দারা সব জানলেও কার্যকর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করত না। ঘটনা সংঘটিত হয়ে যাওয়ার পরপরই কিন্তু লক্ষ্য করা যায় যে তারা ঘটনাস্থলে আসে যখন ওরা চলে যায়। 2012 সালে রামুর ঘটনার পর 2013 সালে পাবনায় সাতিয়া হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়। সেখানেও 50টির বেশি বাড়ি ও মন্দির ভেঙে ফেলা হয়। সেখানেও জড়িত ছিল ক্ষমতাসীন দলের লোকেরাই। নেতৃস্থানের যারা তাদের নিজের ছেলেদেরকে সেভ করেছে, তারাই প্রশাসনের সাথে ধরেন যোগাযোগ করে নর্মাল আসামিদের ঢোকা দিয়ে তারাই আইনকে সেভ করে নর্মালে আপনার আইন নিয়ে আসছে। 2013 সালে সারা দেশে অন্তত পক্ষে 40টি সংখ্যালঘু হামলা হয়, কারণ পরের বছর অর্থাৎ 2014 সালে তো জাতীয় নির্বাচন ছিল। সো হামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে জেলে ভরতে হবে না। এরপর 2014 সালের জানুয়ারি মাসে প্রায় 10 জায়গায় হামলা চালানো হয়। নির্বাচন শেষ, হাসিনার সংখ্যালঘুদের নিয়ে খেলাও শেষ। এরপর ছোটখাটো যে 2-1টা হামলা হয়, এগুলো আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি দখল নিয়ে। 2016 সালে নাসিরনগরের পর 2017 সালের রংপুরে গঙ্গাচড়ায় পরিকল্পিতভাবে হিন্দুদের উপর হামলা করা হয়। এরপর 2021 সালে সিলেটের সাল্লায় সংখ্যালঘুদের উপর হামলা করা হয়। ওইখানেও জড়িত ছিল যুবলীগ নেতা। একই বছর কুমিল্লায় মন্দিরে কোরআন পাওয়ার গুজব ছড়িয়ে মন্দিরগুলোতে হামলা হয়। সেখানেও বিএনপি থেকে দাবি করা হয় এগুলোতে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল। কুমিল্লার সে হামলার রেশ ধরে নোয়াখালীতেও মন্দিরগুলোতে হামলা করা হয়। এরপর 2022 সালে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। সেখানেও তারা আসামিদের নাম বলতে ভয় পাচ্ছে। চোখের সামনে তাণ্ডব ঘটাইছে কিছু লোকরে তো অন্তত চিনতে পারি, তাদের নাম বলার কায়দা নাই। আর আমরা বলবো না আপনাদের কাছে, না প্রশাসনকে বলবো না। 2021 এবং 2022 সালে এরকম অসংখ্য সংখ্যালঘুদের উপর হামলা হয়। সময় স্বল্পতার কারণে আমি বলছি না, সোর্সগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। এবং প্রত্যেকটা ঘটনায় বিশেষ করে নির্বাচনের আগে ঘটানো হয় এবং প্রায় সবগুলো ঘটনার সাথে আওয়ামী লীগের নেতারা কোনো না কোনো ভাবে জড়িত ছিল। সবগুলো হামলার জন্য তো ঢালাওভাবে বিএনপিকে দোষারোপ করা যায় না। সো 2001 থেকে
2009 এই সময় বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়করা ক্ষমতায় ছিল এবং এই সময়গুলোতেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয় এবং তাদের বিভিন্ন মন্দিরে হামলা ভাঙচুর করা হয়। তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জামাত সংখ্যালঘু বিদ্বেষী সরকার, তারা এসে হামলাগুলা করছে, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটা হামলারও বিচার করে নাই। আওয়ামী লীগ তো সংখ্যালঘুদের রক্ষাকর্তা সরকার, তাহলে বিএনপি জামাতের আমলে হওয়া হামলাগুলার বিচার তারা কেন করে নাই? কারণ হলো পরবর্তীতে দেখা যায় ওই হামলাগুলোর মদতদাতা ছিল তোফায়েল আহমেদ। 1 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে, ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়। সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করেনি। পরবর্তীকালে 2006 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে, তারা বিচার করে নাই। পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি, রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাকে কমিশন প্রদান করে সিআইডির একজন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, এই 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন হয়। কমিশন 25,000 অভিযোগ পায়, তার মধ্যে থেকে যাচাই বাছাই করে ওনারা বাদ দিয়ে দেন। কেন বাদ দেন আমরা জানি না, মাত্র 5,000 রাখেন। সেই 5,000ও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয়। হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন। তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে, তারা নিজেরা কক্ষিগত করে রাখছে। পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন, তারা বিচার করেনি। পরবর্তীকালে আমরা শুনলাম যে সমস্ত ঘটনার নায়ক হলো তোফায়েল আহমেদ নিজে। শেখ হাসিনা যে শুধুমাত্র গত 15 বছরে সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আসছে, বিষয়টা কিন্তু এরকম না। দাঙ্গা লাগানোর ফিল্ডে হাসিনা অনেক পুরাতন খেলোয়াড়। 1992 সালে ভারতে যখন বাবরি মসজিদে হামলা হয়, তখন শেখ হাসিনা বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় তার ড্রাইভারকে। আমার ফাঁসি চাই বইয়ে হিন্দু মুসলিম রায়ট চ্যাপ্টার দেখা যায় শেখ হাসিনা তার ড্রাইভারকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বললেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বললেন, ঠিক বে ঠিক, তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা কি বললেন? আমি আরো রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে। নেত্রী বললেন, হ্যাঁ আমি বলছি তুমি রায়ট লাগাও। নেত্রী, হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা এই দেশে থাকবে না, সবাই চলে যাবে, আর এই হিন্দুরাই তো আমাদের লোক, আমাদের রিজার্ভ ভোটার। নেত্রী বললেন, রাখো, যাবে কোথায়, যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সে মুসলমানের সবাই হবে দানের শীষ, মানে বিএনপি। এটা কি ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলে, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না? কয়েকদিন পরেই সার্ক সম্মেলন, খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নসিরাও এখনো আসেনি। এই সুযোগে এখন রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তো বুঝতেই পারছেন দাঙ্গা লাগানোর স্বভাব তার অনেক আগের। এরপর আসেন বিশ্বজিৎ হত্যার কথা, তো আমরা কেউ ভুলে যাবার কথা নয়। 2012 সালে নির্মমভাবে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সন্ত্রাসীরা। এই হারুন আঙ্কেলও সেদিন তাকিয়েছিল, কাউকে বাধা পর্যন্ত দেয়নি। বিশ্বজিৎ চিৎকার করে বলছিল, আমি ছাত্র শিবির নই, আমি হিন্দু, প্রয়োজন হলে আমার প্যান্ট খুলে চেক করেন। কিন্তু তারপরেও ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রশাসনের সামনে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ভিডিও ফুটেজ, নামদাম, প্রশাসন সাক্ষী, এত কিছু থাকার পরও বিশ্বজিৎ হামলার কোনো বিচার হয়নি, বরং হাসিনা আমলে বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীরা জামিন পেয়ে যায়, প্রকাশ্যে ঘোরাফেরা করে। গত 15 বছরে ছোট বড় যতগুলো সংখ্যালঘুদের উপর হামলা হয় সবগুলোর সাথে জড়িত ছিল আওয়ামী লীগের নেতারা। এবার আসেন এই প্রশ্নে, সংখ্যালঘুদের হামলার কেন বিচার হয় না এবং কিভাবে বিচার আদায় করতে পারি? 2012 সালে রামুতে যে হামলা হয়েছে ওই ঘটনার 12 বছরে কোনো বিচার হয় নাই। 19টি মামলা হয়েছিল, অথচ একটারও বিচার শেষ হয় নাই। রামুর মানুষ মনে করে রামুর হামলা ছিল পূর্ব পরিকল্পিত, এর বিচার হবে না। এরপর আসেন নাসিরনগরে, গত 7 বছরে 7 মামলার বিচার হয়নি। বিচার তো করে নাই, উল্টা যারা হামলা করছে তাদের মনোনয়ন দিয়ে পুরস্কৃত করছে। এরপর আসেন সাল্লায়, সেটারও কোনো বিচার হয় নাই, জড়িত ছিল যুবলীগ নেতা। এরপর একইভাবে রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলায় সংখ্যালঘুদের উপর যে হামলা হয় সে হামলার তদন্তই শেষ হয় নাই, বিচার তো দূরের কথা। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত বলে, গত 15 বছর ধরে যখনই সংখ্যালঘুদের হামলা নিয়ে সরকারের কাছে বিচার চাওয়া হয় তখন সরকারের পক্ষ থেকে বলা হয় গত 11 বছর ধরেই সরকার বলে আসছে অন্ধকারের শক্তি আর সরকার তাকে অপশক্তিরা হামলা করতেছে। কিন্তু যখনই আমরা প্রমাণ সহ সরকারের কাছে বিচারের দাবি জানাতাম তখনই সরকার বলতো এরা আওয়ামী লীগে হাইব্রিড কাউয়া অনুপ্রবেশ করে। সরকার বলছে ঠিকই অনুপ্রবেশকারী, কিন্তু চিহ্নিত করে এদের বিচার তো করছে না। এরা নিজের মানুষের বিচার করবে, তাও আওয়ামী লীগ? এই সংখ্যালঘু হামলার বিচার পাওয়া সম্ভব যদি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে দেশের একজন নাগরিক মনে করেন এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে বিচার চান। যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে।
সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু দেয় না। এতক্ষণে তো একটা জিনিস ক্লিয়ার যে যতগুলো সংখ্যালঘু হামলা হয়েছে এই জন্য হামলা হয় নাই তারা সংখ্যালঘু বা তারা হিন্দু, বরং সংখ্যালঘু নিয়ে আওয়ামী লীগের নোংরা রাজনীতির বলি হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা। প্রত্যেকটা হামলার পিছনে কোনো না কোনো ভাবে জড়িত ছিল আওয়ামী লীগ নেতারা। তারা শুধুমাত্র সংখ্যালঘুদেরকে তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের রাজনৈতিক মানে ভিকটিম হলে আমরা, বিএনপি জামাত তো আমাদেরকে রাজনৈতিক ভিকটিম না, তার দ্বারা আমরা তো অত্যাচারিত। আশা করি এই ভিডিওর পর হিন্দুদের উপর হওয়া হামলাগুলাকে সংখ্যালঘু হামলা ট্যাগ দিবেন না। প্রত্যেকটাই ছিল শেখ হাসিনার রাজনৈতিক হামলা এবং বিচারহীনতা সেটাই প্রমাণ করে। এবার দেখার চেষ্টা করি শেখ হাসিনার সংখ্যালঘুদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। হাসিনা এতদিন ধরে হিন্দুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে এবং বাংলাদেশে হিন্দুদের বড় একটা অংশ হাসিনাকেই ভোট দিত। হিন্দুরা যে হাসিনাকে ভোট দিত তার প্রতিদান হিসেবে হিন্দুদের সাথে কি কি করছে এগুলা তো এতক্ষণ ধরে দেখাইলাম। 2018 সালে নির্বাচনের সময় হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিল সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করার। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ যে 2018 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগ সংখ্যালঘুদের যেসব অঙ্গীকার করেছিল তার কিছুই বাস্তবায়ন করেনি। রানা দাশগুপ্ত বলে হাসিনার কাছে হিন্দুদের গুরুত্ব শুধু ভোটের সময়, এর আগেও না এর পরেও না। এছাড়া হাসিনা ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করে তার রাজনৈতিক ফায়দা হাসিল করে আসছিল বিগত বছরগুলোতে, যেটা ভারতে নরেন্দ্র মোদীও করে আসছে। এবার দেখার চেষ্টা করি বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের হিপোক্রেসি। ইন্ডিয়ার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মাথা কামানো দেখে মনে হয় না ভারতের সংখ্যালঘুরা জান্নাতে আছে। কাশ্মীর, খালিস্তান, হায়দ্রাবাদ, গুজরাট মুসলিম সংখ্যালঘু নির্যাতনের কথা আলোচনায় নাই আনলাম। মণিপুরে কি পরিমাণ ভায়োলেন্স হচ্ছে এটা আপনারা সবাই জানেন। ভারতে হিন্দুরাই সেফ না, সবচেয়ে বড় কথা দলিত শ্রেণীর হিন্দুরাই সেফ না, তারা আসছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে। রিসেন্টলি ভারত সীমান্তে আমাদের কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্তকে গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ। বাংলাদেশি হিন্দুদের নিয়ে ওদের এত মাথা ব্যথা হলে তারা কেন আমাদের স্বর্ণা দাস এবং জয়ন্তকে হত্যা করলো? এই জবাব কি ভারত দিবে? আর বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এখন কেন আপনারা বিচার চাচ্ছেন না? কেন স্বর্ণা দাস এবং জয়ন্ত হত্যার বিচার দাবিতে আপনারা শাহবাগে জড়ো হচ্ছেন না? আসলে ভারত কিংবা আপনাদের সমস্যা বাংলাদেশের হিন্দু কিংবা সংখ্যালঘু নিয়ে না, আপনাদের সমস্যা হাসিনার পতন নিয়ে। हिपोक्रेसी की भी सीमा होती है। রামু, নাসিরনগর, সাথিয়া, কুমিল্লা এভাবে পরিকল্পনা করে দাঙ্গা লাগিয়ে শত শত হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মন্দিরগুলো ভেঙে ফেলা হয়, প্রকাশ্যে বিশ্বজিৎকে হত্যা করা হয়। কই কখনো তো ভারতকে দেখলাম না হাসিনার আমলে হওয়া সংখ্যালঘু হামলাগুলার সুষ্ঠু বিচার করার জন্য চাপ দিতে কিংবা বিশ্বজিৎ হামলার সুষ্ঠু বিচার করার জন্য বলতে। ও তখন তো তাদের ভাবি ক্ষমতায় ছিল, তাই না? এখন হাসিনা পালায় গেছে, পালায় যাওয়ার পরও কিভাবে সংখ্যালঘুদের ব্যবহার করতে চাইছিল, কত বাজেট টাজেট এগুলো আপনারা জানেন। শুনেছি যে কয়েক হাজার কোটি টাকা তারা বরাদ্দ করেছিল যাতে সারা বাংলাদেশের হিন্দুদের বাড়ি ঘরে দাও দাও করে আগুন জ্বলে, এবং সেই ভিডিওগুলো তারা নিয়ে দেশ বিদেশে বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশ এটাকে খুব কাজে লাগায়। মন্দিরগুলো রক্ষা করতেছে, পাহারা দিচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরা, কিন্তু গদি মিডিয়া লাফালাফি দেখেন। দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই লজ্জাজনক ছবি। সো পলিটিক্স তো ক্লিয়ার, তাদের সমস্যা আসলে বাংলাদেশের হিন্দু কিংবা সংখ্যালঘু নিয়ে না, তাদের সমস্যা হচ্ছে হাসিনার পতন নিয়ে। তারা এই দেশের হিন্দুদের জন্য কথা বলে না, তারা কথা বলে আসলে হাসিনার জন্য। ট্রুইজ বাংলাদেশে কিছু কিছু হিন্দুরা ভারতকে তাদের জন্য সেফ জায়গা মনে করে। প্রশ্ন হলো বাংলাদেশের হিন্দুদের জন্য ভারত আসলে কতটুকু সেফ? ভারতে এখনো জাতপাত পার্থক্য চরম লেভেলে, যেটা বাংলাদেশে পাবেন না। ভারতে নিম্ন শ্রেণীর হিন্দুদের পশুর চাইতেও খারাপ ভাবে ট্রিট করা হয়। সো ইন্ডিয়াকে বাংলাদেশের যে সকল হিন্দু ভাইরা সেফ মনে করতেছেন, সমস্যা নাই। এই ভিডিও যদি দেখে থাকেন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। নেক্সট ভিডিওতে প্রমাণ সহ দেখাবো বাংলাদেশি হিন্দুদের জন্য ভারত কতটুকু সেফ। সো বাংলাদেশি সকল হিন্দু এবং সংখ্যালঘু ভাই বোনদের বলবো আপনারা দেশ বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এবং আপনারা কিন্তু অলরেডি রুখে দাঁড়াইছেন। হাসিনার ফাঁদে আপনারা কিন্তু এবার পা দেন নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। বাস্তবতা হলো হাসিনা কিংবা ভারত কখনো হিন্দুদের মঙ্গল চায়নি, তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক স্বার্থে এই দেশের হিন্দুদের বারবার ব্যবহার করেছে। এই দেশে আর কেউ তাদের রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু কার্ড ব্যবহার করুক, তার হতে দেওয়া যাবে না। কোনোভাবে আমাদের সংখ্যালঘু ভাইদের ভিকটিম হতে দেওয়া যাবে না। দেশটা আমার আপনার সকলের। সবাই ভালো থাকুন, সত্য ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।